দেশ গঠনে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। বিএনপির মূল লক্ষ্য রাষ্ট্র কাঠামো পুনর্গঠন, বললেন তারেক রহমান। সোনার বাংলা গড়ার কথা বলে দেশ শ্মশানে পরিণত করেছে আওয়ামী লীগ, মন্তব্য জামায়াত আমিরের। আজহারের মুক্তি দাবি। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনই একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। ঢাকা রাজশাহী রুটে চলন্ত বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার আরো ৩, মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার। রাজধানীর খিলগাঁওয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব অনেকে। কড়াইল বস্তিতে পুড়ে ছাই শতাধিক বসতঘর, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। আমার বাচ্চারা আমার বাসায় ঘুম পাতাইতাছি, হঠাৎ ঘুনি শিকার হইতাছে, আগুন লাগছে, বাইরে দিয়ে আমার মা সব শেষ, আর কিচ্ছু বাঁচাইতে না, একটা সুতো আবার করতে পারি না। দেশের বিদ্যুৎ খাতে 42,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। IMF এর চাপ থাকলেও বাড়ানো হয়নি দাম, জানালেন জ্বালানি উপদেষ্টা। ছুটির দিনে শিশু প্রহরে খুদে বই প্রেমীদের আনাগোনায় মুখর মেলা প্রাঙ্গণ। বই কেনার পাশাপাশি খেলাধুলায় মাতোয়ারা শিশুরা। বাচ্চাকে নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে বাংলা ভাষা সম্পর্কে তার জানা, সে সুন্দর শুদ্ধ বাংলায় কথা বলতে পারে। এখন তার রিডিং পড়ার বয়স হচ্ছে, তো আমি চাচ্ছি যে সে বাংলা ভাষাটা শিখুক। এজন্য তার জন্য যে বাংলা বই কিনলাম, এবং আসলে প্রতিদিন রাতে শোয়ার সময় আমরা গল্পের বই পড়ি, এবং গল্পের বই না পড়লে তার ঘুমই ভালো হয় না। এবং চলছে 6 ইসরায়েলি জিম্মির মুক্তির প্রক্রিয়া। বিনিময়ে মুক্তির অপেক্ষায় 602 ফিলিস্তিনি। সিরিবি বাসের দেহাবশেষ হস্তান্তর। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। ফ্যাসিস্ট পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার আন্তরিক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন বাংলাদেশের জন্য নতুনরা মুখ্য ভূমিকা রাখলেও প্রবীণদের অবদান ভুলে যাওয়া যাবে না। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন সাদ আহমেদ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি উপলক্ষে এ আলোচনা সভা। এতে মাহফুজুল্লাহর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ ও স্বৈরাচার পতনে তার ভূমিকা তুলে ধরেন বক্তারা। আর বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার আন্তরিক হওয়া উচিত। রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই আগস্টের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে ছিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। বিএনপির মূল লক্ষ্যই হচ্ছে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করা, জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি 2.5 বছর আগে রাষ্ট্র সংস্কারে 31 দফা ঘোষণা করে। এখন যারা সংস্কারের কথা বলেন তখন তাদেরকে পাওয়া যায়নি। শনিবার যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি। এর আগে সকাল 11টায় জেলার ঈদগাহ ময়দানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সম্মেলন উদ্বোধন করেন। বিকেলে কাউন্সিলে 1616 জন কাউন্সিলর তাদের প্রত্যক্ষ ভোটে জেলা বিএনপি নতুন নেতা নির্বাচন করবেন। সভাপতি পদে 3 জন, সাধারণ সম্পাদক পদে 1 জন আর সাংগঠনিক সম্পাদক পদ মনোনয়নপত্র জমা দিয়েছেন 4 জন। বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে জনগণ এবং বাংলাদেশ, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ। আমাদের মূল লক্ষ্য, আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। সেজন্যই আমরা আজ থেকে সবার আগে উপস্থাপন করেছিলাম কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই, কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই, এবং যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, দেশের পুনর্গঠন হবে বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আওয়ামী লীগ সরকার সোনার বাংলা গড়ার নামে শ্মশান বাংলা গড়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে লক্ষ্মীপুরে জেলা জামায়াতের সমাবেশে তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ জুলুম নির্যাতনের রাজনীতি করেছিল, যার কারণে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সহকর্মী সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান।
সকাল থেকেই লক্ষ্মীপুরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জামায়াতে ইসলামীর নেতাকর্মীতে। প্রকাশ্যে জামায়াতের এই বিশাল গণজমায়েত দীর্ঘ ২৮ বছর পর শনিবার সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ সোনার বাংলা গড়ার কথা বলে দেশকে শ্মশান বাংলায় পরিণত করেছে। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনই একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ। এখন হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। বর্তমান প্রজন্ম আগামীর নতুন বাংলাদেশ গড়বে মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, আর কোনো অন্যায় সহ্য করা হবে না। দেশের তরুণরাই রুখে দেবে সব অন্যায়। যেই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন। ২৪-এর ৫ আগস্ট সেলুট যুবকরা, তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন। চিরমুক্তির জন্য এবার জেগে উঠো, এবার শপথ নাও, আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই গড়ব ইনশাআল্লাহ। এই সময় জামায়াত আমির দলের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের মুক্তির জোর দাবি জানান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে টাকা, মোবাইল, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল 11:30টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, শনিবার রাতে সাভারে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মানিকগঞ্জের মোহিত, শরীয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন পুলিশ সুপার। সোমবার মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে মির্জাপুর এলাকায় ৩ ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক যাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। দায়িত্ব অবহেলায় প্রত্যাহার করা হয় নাটোরের বড়াই গ্রাম থানার ওসিকে। যাত্রী বেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লুণ্ঠন, মোবাইল, টাকা এবং অনেক নারী ছিলেন সেখানে, তাদের কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে। জানার পরপরই আমাদের টিমটি বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করে এবং অপারেশন কার্যক্রমগুলো শুরু করে এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির ৩ জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার 2 সঙ্গী সহ দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত 12:30টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকার একটি ক্যানেলের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 3 জনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় মিলেছে। এরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানিফ আলী ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন। শৈলকুপা থানার ওসি মাসুম খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত হানিফ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। প্রশাসনের মাধ্যমে জানতে পারি যে এখানে 3টি মার্ডার হয়েছে এবং হলো যে 2টা মোটরসাইকেল পড়ে আছে। ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে, তার নাম হানিফ। আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। কারা মারলো বা কেন মারলো এই সংক্রান্তে আমাদের এখনো কোনো তথ্য নেই, আমরা বিষয়টা তদন্তাধীন। একসময় রক্তাক্ত জনপদ খ্যাত কুষ্টিয়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চরমপন্থী সন্ত্রাসী বাহিনী। প্রভাব বিস্তারে সরকারি বেসরকারি দপ্তরে দিচ্ছেন প্রকাশ্যে অস্ত্রের মহড়া, করছেন গোলাগুলি, চালাচ্ছেন বোমা হামলা। ফলে উদ্বিগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। আতঙ্ক বাড়ছে জনমনে। পুলিশ বলছে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
18 ফেব্রুয়ারি রাত 11টা হঠাৎ 10-12 জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্র হাতে গুলি করতে করতে প্রবেশ করে কুষ্টিয়ার গড়াই নদীর বালুরঘাটের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা বিক্সে। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে এখানকার কর্মচারীদের, গুলি করে ম্যানেজার সামিউল ইসলামের পায়ে, লুটপাট করে নিয়ে যায় টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র। আমার ভিতর থেকে কলসাপি ডেকে নিয়ে এসে পায়ে ঠেকায় গুলি করলো, যা টাকা পয়সা ছিল প্রায় 2 লক্ষ টাকা, ওইগুলো নিয়ে যায়। এখন ওরা আসি 4-5 জন আমার মাথায় বন্দুক ধরে কষ্ট, তোরা কথা বলবি না, চাবি না, তোর কথা বলে তোর গুলি করে মারি দেবো। ওর ফোনটা কেড়ে নিয়ে করছে যে পায়ে গুলি কর, পায়ে গুলি কর। আরেকজন বলছে যে না, গুলি করার দরকার নেই, ফোন নিয়ে চলো। এর আগে গত 3 ফেব্রুয়ারি কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ড অফিসে প্রকাশ্য দিনে দুপুরে কয়েক রাউন্ড গুলি চালাই অস্ত্রধারী সন্ত্রাসীরা। একইভাবে গড়াই নদীর ড্রেজিং প্রকল্প সহ দৌলতপুরের একটি ব্রিজ নির্মাণ কাজেও চালানো হয় বোমা হামলা। ফলে এক সময়ের চরমপন্থীদের অভয়ারণ্য খ্যাত কুষ্টিয়ায় আবারও সন্ত্রাসী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে ওঠাই উদ্বেগ বাড়ছে জনমনে। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। ভয় মানে কি, আমার আবাসনবাসীতে একদম ফুল আতঙ্ক বিরাজ করতেছে। আমরা যদি সুস্থভাবে একটা ব্যবসা যদি না করতে পারি তাহলে আমরা কি করে খাবো? গড়াই প্রজেক্টে অবস্থিত 6টি ডিজারের স্টাফ এখন ভয়ভীতির মধ্যে আছে। এই ভয়ভীতির কারণে ড্রেজিং কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তবে পুলিশ বলছে বোমা হামলা ও গোলাগুলির ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছেন তারা। দ্রুতই অপরাধীদের আনা হবে আইনের আওতায়। কিছু আমরা ফুটেজও পাইছি, সেটা নিয়ে আমরা দেখতেছি, ফুটেজ দেখে আমরা আগাচ্ছি, কেমন আমরা কাজ করতেছি, সেই কাজ অনুযায়ী দেখা যাক কি হয়। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না গেলে থমকে যেতে পারে জেলার চলমান উন্নয়নমূলক কাজ, এমনটিই মনে করছেন ঠিকাদার সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পোড়া গাড়ির ধ্বংসস্তূপে সম্বল খুঁজছেন তালতলায় পুড়ে যাওয়া গ্যারেজ কর্মীরা। কয়েক ঘন্টার ব্যবধানে ছাই হয়েছে অসংখ্য গাড়ি। সরকারি ছুটির সঙ্গে অটোমোবাইল মালিকদের বাৎসরিক সভা থাকায় গ্যারেজ এলাকায় ছিলেন না কোনো মালিক। ফায়ার সার্ভিস এলেও ঘন ঘন গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। ক্ষতিগ্রস্ত হয়েছে 20টি গ্যারেজের পার্টস, রং ও নতুন পুরাতন মালামাল। ক্ষতি হয়েছে অন্তত 80 কোটি টাকা। বেকার হয়ে পড়েছেন কয়েকশো শ্রমিক। সরকারি সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো অসম্ভব বলে জানান মালিক শ্রমিকরা। দিতে বন্ধ করলে আবার এই দিক থেকে সবকালে আগুন উঠে। তাও আমরা কালকে অনেক মাল বাই করতে পারছি, আবার অনেক মাল বাই করতে পারিনি। মানে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই। তারপরে আর আমি কিছু বলতে পারি না, কারণ আমাদের দুইটা ওয়ার্কশপ ছিল, দুইটাই আমাদের পড়ে গেছে, যে এখানে একটা আর ওইখানে একটা। আমরা হিসাব করতেছি যে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় মনে করেন হয়তো 50-60 লক্ষ টাকার আমাদের একটা প্রতিষ্ঠানের আর কি। শোনার সাথে সাথে সর্বোচ্চ চেষ্টা করছি আমরা আগুন নিয়ন্ত্রণ আনার। তো এসব পরে থেকে আমাদের একটা গাড়ি ছিল, গাড়িটা পুড়ে গেছে। এই যে ইঞ্জিনগুলো সব পার্টসগুলো পুড়ে গেছে। তো আমরা পুরো আর্থিক অবস্থা একদম নিচে নেমে গেছে। রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে লাগা আগুনে নিঃস্ব বহু পরিবার। মধ্যরাতে লাগা আগুনে বস্তির প্রায় 100 ঘর পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে কড়াইল টিএনটির পশ্চিম পাড়ায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ঘুমিয়ে থাকা বস্তিবাসী কোনো রকমে প্রাণ নিয়ে বের হয়ে আসেন। তবে ঘণ্টা খানেক জ্বলতে থাকা আগুনে অনেকের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। বস্তিবাসী বলছে সিলিন্ডার থেকে আগুন ছড়াতে পারে। এদিকে সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন কারো কারো দোকান ভেঙে লুট করা হয়েছে মালামাল। বর্তমান সরকারের আমলে আইএমএফ এর অনেক চাপ থাকলেও বিদ্যুতের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার সকালে বিজিএমইএ ভবনে শিল্প খাতে সোলার এনার্জির গুরুত্ব নিয়ে আয়োজিত সেমিনারে তিনি বলেন, সবকিছু আগের মতো চলবে। এজন্য জুলাই আগস্টের বিপ্লব হয়নি। বর্তমানে দেশের বিদ্যুৎ খাতে 42,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। জ্বালানি সংকট সমাধান করতে গ্রাহকদের আচরণগত পরিবর্তনের আহ্বানও জানান তিনি।
জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট সেটা থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। শীতকাল এবং গরমকালে যে পার্থক্য, বিদ্যুতের চাহিদার যে পার্থক্য, সেটা প্রায় 7 থেকে 8,000 মেগাওয়াট। এর মধ্যে 2,000 মেগাওয়াট আছে আমাদের ইরিগেশন লোড। ইরিগেশন তো আমরা বন্ধ করতে পারবো না খাদ্যের জন্য, কিন্তু এই কুলিং লোড 5,000 এটা তো কমানো যাবে, এবং এটা একটা নিয়ন্ত্রণের একটা বড় উপায় হচ্ছে থার্মোস্ট্যাটকে কন্ট্রোল করা। বইমেলার 22তম দিনের অন্যতম আকর্ষণ শিশু প্রহর। বেলা 11টায় গেট খোলার পর শিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বাংলা ভাষা এবং সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতেই সন্তানকে নিয়ে ছুটে এসেছেন অভিভাবকরা। বই কেনার পাশাপাশি খেলাধুলো করে আনন্দে সময় কাটছে ছোট্ট সোনামণিদের। জানাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। পূর্ণতা, সিনায়া, রাহমি ট্রিপলেতে পড়া 3 বান্ধবী। বইমেলার শিশু চত্বরে চলছে তাদের ছোটাছুটি। তাদের মতো অনেকের কলকাকলিতে জমজমাট বইমেলার 22তম দিনের শিশু প্রহর। খেলাধুলা, বই কেনার পাশাপাশি ছড়াই ছড়াই আনন্দ করছে তারা। আমি আজকে করছি হচ্ছে বই কিনেছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওখান থেকে বাস করে কানা বগিচা। 12 বছর বয়সের ক্ষুদে লেখক জানালেন বই নিয়ে আগ্রহের কথা। এটা হচ্ছে আমার প্রথম বই, যেটা 2024 সালে প্রকাশিত হয়েছে, এবং এটি আমার দ্বিতীয় বই, যেটা এই বইমেলায় প্রকাশিত হয়েছে। খুবই ভালো লাগে যে ওর এই আগ্রহটা, এবং ওর ছোট ভাই, তার বয়স 5 বছর, ও আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ জব করি, তো সে ভাইয়ের অনেক টেক কেয়ার করে। ওই টেক কেয়ার করার স্মৃতিগুলো নিয়েই ওর দ্বিতীয় বই দুষ্টু মিষ্টি ইউসুফ লিখেছে। বইয়ের সঙ্গে পরিচিত করাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেলায় এনেছেন শিক্ষকরা। ওরা তো অটিজম বাচ্চা, স্পেশাল বাচ্চা, জানেন, যখন আমরা বিভিন্ন কাজের মাধ্যমে কাজ করতে করতে ওদের ব্রেনটা ওয়ার্ক করা শুরু করে, তখন একটা গল্প বললেও সেটা নিতে চায়, হ্যাঁ, এবং সেটা চিন্তা জগৎটা খোলে, কল্পনা জগৎটা খোলে। বই দেখেছি। আর কি দেখেছেন? বই মেলা ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। শিশু ছাড়া যেন প্রাণহীন বইমেলা। তাদের জন্য বিশেষ এই আয়োজনকে সাধুবাদ জানাই অভিভাবকেরা। বাচ্চাকে নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে বাংলা ভাষা সম্পর্কে তার জানা, সে সুন্দর শুদ্ধ বাংলায় কথা বলতে পারে। এখন তার রিডিং পড়ার বয়স হচ্ছে, তো আমি চাচ্ছি যে সে বাংলা ভাষাটা শিখুক। এজন্য তার জন্য যে বাংলা বই কিনলাম। বাচ্চাদের জন্য আর কি আসা, মূলত যেন ওরা একটু এনজয় করতে পারে, এটার জন্য আসছি। বইয়ের প্রতি ভালোবাসা গড়ে উঠুক শৈশব থেকেই, এমনটাই চাওয়া সবার। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দর্শক, অমর 21 বইমেলার খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জানাতুল মোহনা। মোহনা, মেলায় পাঠক ক্রেতারা আনাগোনা কেমন দেখছেন? বই বেচাকেনা কেমন চলছে? মেলার আজ 22তম দিন, এবং 22তম দিনের ঠিক দুপুরের পর থেকে কিছুটা যারা বইয়ের পাঠক রয়েছেন, পাঠক এবং দর্শনার্থীদের সমাগম কিছুটা কম দেখতে পাচ্ছি আমরা। সকালে যেহেতু শিশু প্রহর ছিল, তখন এই শিশু চত্বর জুড়ে শিশুদের কোলাহল দেখতে পেয়েছিলাম, তেমনটা এখন আর নেই। তবে আমাদেরকে যে প্রকাশক এবং লেখকরা রয়েছেন তারা জানিয়েছেন যে পরিমাণ বই বিক্রির আশা তারা করেছিলেন, সেই পরিমাণ বই বিক্রি আসলে তারা হচ্ছে না বলে জানিয়েছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে শিশুরা আনাগোনা এখানে আগের চাইতে কিছুটা কমে গেলেও তারপরেও এখন পর্যন্ত আসছে। মূলত বই এবং বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচয় ঘটাতেই কিন্তু এই আয়োজন, এবং সেখানে শিশুদের নিয়ে আসা বা শিশুদের আনাগোনা দেখা যাচ্ছে এই বইমেলা চত্বরে। এবং শিশুরাও খুবই আগ্রহী হয়ে আছে বইকে নিয়ে বা বই পড়ার জন্য। বইয়ের পাশাপাশি এই শিশু চত্বর জুড়ে শিশুদের জন্য যে বিশেষ বিশেষ আয়োজন, গল্পের আসর এবং বিভিন্ন রাইডের যে আয়োজন, তা করার জন্যই কিন্তু এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে একজন বা খুদে পাঠক খুবই আগ্রহ সহকারে এখানে আছেন। তো জানতে চাই যে কি কেমন লাগছে তোমার? ভালো লাগছে না খারাপ লাগছে? এতক্ষণ সে খুবই ইন্টারেস্টিং ছিল, তারপরেও আমরা জানতে চাই তোমার কেমন লাগছে? ভালো। কি কি বই কিনলে? বই কোন কোন বই পছন্দ বেশি? গল্পের। শুনছিলাম আমরা আরেকজন দেখলাম অভিভাবক এসেছেন, তার সন্তানকে নিয়ে আমরা জানতে চাই যে কেমন লাগছে ঘুরতে? ভালো। বই দেখেছো? কি কি বই কিনেছো? বলো কি বই? গাড়ি, কালারিং। তাই? ভূতের বই পছন্দ করো?
সে ভূতের বই কিনতে এসেছে। শুনছিলাম একজন অভিভাবক এসেছেন তার সন্তানকে নিয়ে, এবং আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে বাচ্চাদেরকে নিয়ে আসেন এরকম প্রতি বছরই কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর ও গতকাল রাত থেকেই ভূতের বই কেনার জন্য মেনলি এসেছে। গতবারে এসেছে, বই কিনেছে, এবারও বই কিনেতে এসেছি। ইনশাল্লাহ ভালোই লাগছে, বাচ্চা অনেক এনজয় করছে। শুনছিলেন কেবল বই পড়ার জন্য না, বইয়ের প্রতি আগ্রহ যেন বৃদ্ধি পায়, পাঠ্য বইয়ের বাহিরেও যেন অন্যান্য বই থেকে শিশু তার যে সৃজনশীল যে চিন্তার বিকাশ ঘটাতে পারে, সেজন্যই কিন্তু আসা হয় মেলায় শিশুদেরকে নিয়ে। তো এই ছিল আমার কাছে বইমেলার শিশু প্রহর থেকে এবং শিশু চত্বর থেকে সর্বশেষ সংবাদ। মোহনা, অনেক ধন্যবাদ আপনাকে। অমর একুশে বইমেলার তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। ঝরে পড়া ও পথ শিশুদের আলোর পথ দেখাতে 2021 সালে ময়মনসিংহে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রম শুরু করে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র নামে একটি এনজিও। গেল বছরের ডিসেম্বরে 4 বছর মেয়াদী প্রকল্প শেষ হলেও 9 মাসের বেতন ও বাড়ি ভাড়া পাননি শিক্ষক সুপারভাইজাররা। এছাড়াও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে উঠেছে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ। সহকর্মী ইলিয়াস হোসেনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন AHML। ময়মনসিংহে 2021 সালে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রম শুরু করে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র প্রকল্পে শিক্ষক সুপারভাইজার নিয়োগের ঘুষের অভিযোগ উঠেছে। তাছাড়া শিক্ষার্থীরাও শিকার হয়েছে নানা অনিয়মের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান উপদেষ্টা করে নির্বাহী পরিচালক আব্দুল্লাহ নোমান ও চেয়ারম্যান ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান হাতে নেই কোটি কোটি টাকা। শূন্য ছাড়াও কেউ নদী পারে, কেউ অমুকখানে যাইতেছে, এইভাবে প্লানের লেখাপড়াটা হইতেছে না। গাড়ি ভাড়ার অত দেওয়ার মতো কম নাই, এই কারণে কি করাম, বাসাতে রেখে দিচ্ছি। অনিয়ম করে ওরা খবর করে বিভিন্ন সিস্টেম দিয়ে টাকা পয়সা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ইনফ্লুয়েন্স করে এতগুলো কাজ 100 কোটির মতন কাজ ময়মনসিংহ ডিস্ট্রিক্টে নিতে এককভাবে। বেতন বাড়ি ভাড়া না পাওয়ায় বিপাকে পড়েছেন 590 জন শিক্ষক এবং 45 জন সুপারভাইজার। 2024 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই 12 মাসের কোনো বেতন, ঘর ভাড়া, সোশ্যাল বেনিফিট, উপকরণ কিচ্ছু পাই নাই। আন্দোলন করছি, আমরা দরখাস্ততে সাইন পর্যন্ত করছি নানান জায়গায় অভিযোগ দিব বলে, সেই অভিযোগেরটাও আমরা কোনো ভ্যালু পাই নাই। বিনা টাকা পয়সায় যেন পড়তে পারে। হ্যাঁ, কিন্তু এখানে আমরা যখন স্কুলগুলো শুরু করছি তারপর থেকে দেখে বাচ্চাদের একটা বাচ্চা আমাদের এরকম সুযোগ সুবিধা পায় নাই। বাড়ি ভাড়া 5000 টাকার মধ্যে শিক্ষকদের 2500 টাকা দেওয়ার কথা স্বীকার করেন শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের সিটি ম্যানেজার। এডিসার পর্যন্ত বেতন আসছে, চেক আসছে, ভাড়া এই আপনার 5000 টাকা ভাড়া ঘরে। সেক্ষেত্রে ওই যে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে এটা প্রধান নির্বাহী মহোদয় যেভাবে দেন। নজরদারির অভাবে প্রকল্পের সফলতা আসেনি বলে জানিয়েছে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড। দুই দিক থেকেই আছে যে আমাদের যদি ইয়েটা থাকতো, অর্থটা যত সময় সার হতো, এটাও আমাদের একটা ত্রুটি আছে আমি মনে করি। আর হলো মনিটরিংটাও সেভাবে হয় নাই। কাগজে কলমে 590টি কেন্দ্রে 12,598 জন শিক্ষার্থী অধ্যয়ন দেখানো হলেও বাস্তবে এর অর্ধেক শিক্ষার্থীর কোনো হদিস পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।